আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম এ ব্লু ভিট্রোল চ্যানেলে। আজকের এই ভিডিওতে আপনারা শুনবেন আলবেয়ার কামুর একটি বিখ্যাত এবং শ্রেষ্ঠ উপন্যাস দ্য প্লেগ এর বাংলা অনুবাদ অডিও বুকের দ্বিতীয় পর্ব। আপনারা যারা প্রথম পর্বটি দেখেন নাই তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্বটি দেখে নিতে পারবেন। আমি এই বইটি যেখান থেকে পাঠ করছি এটা হচ্ছে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত এবং এই আলবেয়ার কামুর এই দ্য প্লেগ এটি রূপান্তর করেছেন বাবুল আলম। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, কারণ এই রকম গল্পের মতো আরও সাইকো ফিলোসফিক্যাল, ক্লাসিক্যাল নোভেল, উপন্যাস, বই ইত্যাদি আসতে চলেছে আমাদের চ্যানেলে। এবং যারা আপনারা আমাদের সঙ্গে এতদিন ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। আপনাদের গল্পটি অর্থাৎ আলবেয়ার কামুর এই দ্য প্লেগ এটি কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানাবেন। এবং আপনাদের পরিচিত জন কেউ যদি এই ধরনের বই পড়তে ভালোবাসে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ হয়তোবা তারা এরকম কোনো অডিও বুকই খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। তাহলে সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শুরু করে দিচ্ছি আজকের পাঠ। এপ্রিল 16 সকাল। নিজের অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসছে ডাক্তার রিও। হঠাৎ সিঁড়িতে কী যেন নরম মতো একটা পায়ে ঠেকলো তার। পা সরিয়ে দেখে একটা ইঁদুর পড়ে রয়েছে। কোনো কিছুর চিন্তাভাবনা না করে যেমন নামছিল তেমনি নেমে গেল ডাক্তার। একেবারে নিচে এসে খেয়াল হলো, আরে ইঁদুরটা ওখানে এলো কী করে? দারোয়ান মিশেলকেও বলল, এক্ষুনি ওটাকে সরিয়ে ফেলো। খবরটা মিশেলের কাছে ভয়ঙ্কর বলে মনে হলো। ও জোর দিয়ে বলল, না না বাবু, ইঁদুর আসবে আবার কোত্থেকে? রিও বলল, আমি নিজের চোখে দেখেছি, সম্ভবত মরা। বিশ্বাস এতটুকু টলল না মিশেলের। ঘরের ভেতর কোথাও তো আমি ইঁদুর দেখিনি বাবু, তাহলে বাইরে থেকে নিশ্চয়ই কেউ নিয়ে এসেছে, হবে কোনো বখাটে ছোকরার কাজ। সেদিনই সন্ধ্যার পর নিজের ফ্ল্যাটে ওঠার পথে সিঁড়িতে দাঁড়িয়ে চাবি হাতড়াচ্ছে রিও। এমন সময় দেখলো প্রকাণ্ড একটা ইঁদুর তেড়ে আসছে ওর দিকে। টলমল করছিল ইঁদুরটা, শরীর সম্পূর্ণ ভেজা। মাঝপথে না থামলো ওটা, সামলে নিল নিজেকে, এগিয়ে এলো কয়েক পা, আবার থামলো, তারপর কিচকিচ করতে করতে পড়ে গেল মেঝের ওপর। ফাঁক হয়ে গেল ইঁদুরটির মুখ, ফিঙ্কি দিয়ে রক্ত ছুটল। দ্রুত উপরে উঠে এলো রিও। ইঁদুরের রক্ত দেখে স্ত্রীর কথা মনে পড়ে গেল। 1 বছর ধরে অসুস্থ ওর স্ত্রী, কাল এক পাহাড়ি স্বাস্থ্যনিবাসে যাবে। ঘরে ঢুকলো রিও এবং সে দেখল তার স্ত্রী শুয়ে আছে। ওকে দেখে হাসি ফুটল মহিলার। জানো, আজ বেশ ভালো লাগছে। একটু ঘুমোবার চেষ্টা করো, কাল সকাল 11টায় নার্স আসবে, তোমরা দুপুরে ট্রেনে যাচ্ছ। রিওর কথাগুলো উপদেশের মতোই শোনালো। স্ত্রীর ভেজা কপালে ঠোঁট বুলালো ও, তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। পরের দিন এপ্রিল 17 সকাল 8টা। কাজে যাচ্ছিল রিও। দারোয়ান মিশেল ওর কোটে ফুল গুজে দিয়ে জানালো, দুষ্ট ছোকরারা আরও 3টে ইঁদুর মেলে ফেলে রেখে গেছে বাবু, তবে যাবে কোথায়, পাকড়াও করবই বাছাধনদের। কথাটা শুনে একটু হতবুদ্ধি হয়ে পড়ল রিও। গাড়িতে ওঠে শহরতলির দিকে চলল সে। এদিকের রাস্তাগুলো নোংরা। তীক্ষ্ণ দৃষ্টিতে ডাস্টবিনগুলো দেখতে লাগলো সে। এক রাস্তাতেই কয়েকটা ডাস্টবিনে ডজনখানেক মরা ইঁদুর চোখে পড়ল ওর। প্রথমে হাঁপানি রোগীর বাসায় গেল ও। ভদ্রলোক বৃদ্ধ, জাতিতে স্প্যানিশ, বিছানায় বসেছিল বৃদ্ধ, ঘাড়টা পেছন দিকে ফেরানো, টেনে টেনে শ্বাস নিচ্ছে, ঘন ঘন হাসি দিচ্ছে। সামনে 2টো পাত্র, পাত্রে শুকনো মটর দানা। রিও ঘরে ঢোকার পর বৃদ্ধের স্ত্রীও ঢুকলো, হাতে পানির গ্লাস। ইঞ্জেকশন দেওয়া হতেই হাঁপানির রোগী ভদ্রলোক বলল, শুনেছেন ডাক্তার সাহেব, বেরিয়ে আসছে ওগুলা, আপনি দেখেছেন? রিওকে ভদ্রলোকের স্ত্রী বুঝিয়ে বলল, উনি ইঁদুরের কথা বলছে, আমাদের পাশের বাড়ির ভদ্রলোক তার দরজার সামনে 3টাকে দেখেছে, মরা। আচ্ছা, মনে হয় খিদের জ্বালায় বেরিয়ে আসছে, জবাব দিল রিও। রোগীদের বাড়ি ঘুরতে ঘুরতে রিও বুঝতে পারল ইঁদুর মরা নিয়ে এই এলাকায় রীতিমতো জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে। তাড়াতাড়ি ফিরে এলো সে। নিচে দেখা হলো মিশেলের সঙ্গে। ও বলল, আপনার একটা টেলিগ্রাম এসেছে, ঘরে রেখে এসেছি। রিও জানতে চাইল, আরও মরা ইঁদুর দেখেছ? না, জানালো মিশেল। টেলিগ্রাম এসেছে মার কাছ থেকে। তিনি জানিয়েছেন পরের দিন আসছেন। রিওর স্ত্রীর অনুপস্থিতিতেই তিনি ওর দেখাশোনা করবেন। নার্স এসে গেছে। স্ত্রীর পরনে নতুন পোশাক,
কিছু প্রসাধনও মেখেছে ও। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, বলল রিও। কয়েক মিনিট পর ট্রেনের কামরায় স্ত্রীকে তুলে দিল রিও। ওর স্ত্রী বলল, ইঁদুর মরা নিয়ে কী হয়েছে একটু বলো তো। এখনও ঠিক বুঝছি না, তুমি সুস্থ হয়ে ফিরে এসো, দেখবে নতুন জীবন শুরু হয়েছে। হিস হিস করে উঠল ট্রেনের ইঞ্জিন। স্ত্রীকে নাম ধরে ডাকল রিও। মুখ ফেরালো মহিলা। তখন অশ্রু ঝরছে ওর চোখ দিয়ে। এই কি কাঁদছো তুমি? ভেবো না লক্ষ্মীটি, দেখবে আবার সুস্থ হয়ে উঠেছি। গাড়ি ছাড়ার সময় হলো, চলি। স্ত্রীকে দুই হাতে জড়িয়ে ধরল রিও। তারপর পিছিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়ল আবার। এখন কেবল জানালায় ওর হাসি মুখ দেখতে পাচ্ছিল রিও। শরীরের যত্ন নিও, স্ত্রীকে বলল সে, কিন্তু ওর কথা মহিলা বোধহয় শুনতে পেল না। ট্রেন স্টেশন ছেড়ে চলে যাবার পর খুব দ্রুত প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছিল রিও। গেটে দেখা হয়ে গেল পুলিশ ম্যাজিস্ট্রেট মসিয়ে অথনের সঙ্গে। শুনছি আজকাল ইঁদুর, বলতে বলতে থেমে গেলেন অথন। কি জানি বলছিলেন আপনি? প্রশ্ন করল রিও। না, তেমন কিছু নয়। শেষ মুহূর্তে রিও দেখল রেলের এক কর্মচারী কাঠের একটা বাক্স নিয়ে যাচ্ছে, মরা ইঁদুর ভর্তি। সেদিনই বিকেলে রিও সবে রোগী দেখতে শুরু করেছে, ওর সঙ্গে দেখা করতে এলো অপরিচিত এক যুবক, একজন পেশাদার সাংবাদিক। নাম রাবেয়া। মোটা, বেটে, পেশিবহুল, চওড়া কাঁধ, মুখে দৃঢ়তার ছাপ, বুদ্ধিদীপ্ত চোখ, পরনে খেলোয়াড়দের মতো হালকা ফিটফাট পোশাক। প্যারিসের এক দৈনিক কাগজের প্রতিনিধি হিসেবে এসেছে। উদ্দেশ্য এখানে বসবাসকারী সাধারণ আরবদের জীবনযাত্রা সচক্ষে দেখা। রিও বলল, ওদের জীবনযাত্রার মান তেমন উন্নত নয়। এরপর জানতে চাইল, আচ্ছা, সত্যি কথা প্রকাশের স্বাধীনতা আপনার আছে? খুব বেশি না মশাই, স্বীকার করল রাবেয়া। তাহলে আর কিছু লেখার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তাই আপনার রিপোর্টের জন্য তথ্য দিতে আমার আপত্তি আছে। হাসল রাবেয়া। আপনি তো দেখছেন একজন পয়গম্বর। আমি প্রতিজ্ঞা করছি কখনোই অন্যায়ের সংস্পর্শে যাব না বা কোনো অবস্থাতেই সত্যের অবলাপ করব না। চেয়ার ছেড়ে দাঁড়ালো রাবেয়া। ধন্যবাদ, আপনার মনোভাব বুঝতে পেরেছি। রিও দরজা পর্যন্ত পৌঁছে দিল ওকে। আপনি বুঝতে পেরেছেন, সেজন্য আমাকে ধন্যবাদ। শহরের খুব বেশি সংখ্যায় ইঁদুর মারা যাচ্ছে, এটার উপর লিখতে পারেন, নতুনত্ব আছে। তাই? বিস্ময় প্রকাশ করল রাবেয়া। বিকেল 5টা, নিচে নামছিল রিও। শহরতলিতে রোগী দেখতে যাবে। সিঁড়িতে দেখা হলো অল্প বয়স্ক এক ভদ্রলোকের সঙ্গে। বলিষ্ঠ শরীর, বিশাল মুখ, রোমশ ভ্রু, কোচকানো। নাম জাঁতারিউ। সিঁড়িতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে একটা ইঁদুর। সেদিকে তাকিয়ে সিগারেট টানছে তারিউ। রিওকে শুভ সন্ধ্যা জানিয়েও বলল, ইঁদুরগুলা দলে দলে গর্ত থেকে বেরিয়ে এসে মরছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, সায় দিল রিও। কপালে পড়ে থাকা চুলগুলোকে উল্টিয়ে বার কয়েক আঙুল চালালো তারিউ। বারবার ইঁদুরটার দিকে তাকিয়ে আছে ও। ততক্ষণে নড়াচড়া বন্ধ হয়ে গেছে ওটার। রিওর দিকে তাকিয়ে হাসলো যা, বলল, এ নিয়ে অবশ্য দারোয়ানেরই মাথা ব্যথা হওয়া উচিত। সিঁড়ির মাথায় মিশেলের সঙ্গে দেখা হলো রিওর। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বড় ক্লান্ত দেখাচ্ছে। লালচে চেহারাটা কেমন শুকনো, মলিন। রিও বলল, মিশেল, সিঁড়িতে একটা ইঁদুর মরে পড়ে আছে। হ্যাঁ জানি বাবু, বলে চলল মিশেল। মাঝে মাঝে 2-3টিকেও একসঙ্গে মরতে দেখেছি। সব বাড়িতেই এক অবস্থা। হঠাৎ ওকে মনে হলো উদ্বিগ্ন, হতাশ। অন্যমনস্কভাবে গলা চুলকালো। মিশেল, তোমার শরীর ভালো তো? জানতে চাইল রিও। অসুখ বিসুখ হয়নি, করেনি, তবে শরীরটা ভালো লাগছে না আসলে। বোধহয় মরা ইঁদুর দেখতে দেখতে আমার মনের ওপর চাপ পড়ে গিয়েছে। পরের দিন এপ্রিল 18, সকাল। স্টেশন থেকে মাকে নিয়ে ফিরল রিও। মিশেলকে দেখে ওর মনে হলো লোকটা আগের চেয়ে অসুস্থ, মনমরা। এ সময় ওর চোখে পড়ল সিঁড়ির নিচ থেকে চিলেকোঠা পর্যন্ত ছড়িয়ে ছিটে পড়ে আছে মরা ইঁদুর। আসার সময় রাস্তার ডাস্টবিনগুলোতে একই দৃশ্য দেখেছ। বাড়িতে ঢুকেই মিউনিসিপ্যাল অফিসে টেলিফোন করল রিও। কীটপতঙ্গ ধ্বংস করার দফতরটি
কর্মকর্তার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে ওর। রিও জানতে চাইল, ইঁদুর মরার খবর আপনি জানেন? ভদ্রলোক বলল, হ্যাঁ আমি রাখি। হ্যাঁ জানি, বন্দরের কাছে 50টার মতো মরা ইঁদুর দেখা গেছে। আমি ভীষণ চিন্তিত হয়ে আছি। এরপর সে জানতে চাইল, আচ্ছা ব্যাপারটা কি আশঙ্কাজনক না? এখনও ঠিক বুঝতে পারছি না, তবে এ ব্যাপারে জনস্বাস্থ্য বিভাগের ব্যবস্থা নেওয়া উচিত। আপনি যদি তাই মনে করেন তাহলে আমি কর্তৃপক্ষকে বলে একটা নির্দেশ জারি করার ব্যবস্থা নিতে পারি। এক্ষুনি করিয়ে নেন, জোর দিয়ে বলল রিও। কিছুক্ষণ পর ওর বাসার ঝি খবর দিল, ওর স্বামী যে কারখানায় কাজ করে সেখানে কয়েকশো ইঁদুর মরতে দেখা গিয়েছে। 18 এপ্রিলের পর থেকে শহরে আরম্ভ হলো উদ্বেগ। রোজ মানুষের চোখে পড়তে লাগলো কলকারখানা আর গুদামে মরে পড়ে আছে অসংখ্য ইঁদুর, আর নয়তো মৃত্যু যন্ত্রণায় ঝুঁকছে। রোগী দেখার জন্য রিওকে ঘুরতে হয় শহরতলিতে, উপকণ্ঠে, কেন্দ্রস্থলে, অপরিচিত অলিগলি আর বড় রাস্তায়। সব জায়গায় মরা ইঁদুর দেখতে পেল সে, অগণিত মরা ইঁদুর, কোথাও নর্দমায়, কোথাও বা ডাস্টবিনে। জরুরি সভা ডাকলেন পৌর কর্তৃপক্ষ। নির্দেশ দেওয়া হলো জনস্বাস্থ্য বিভাগকে, প্রতিদিন সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে মরা ইঁদুর কুড়িয়ে একখানে জড়ো করতে হবে। সেখান থেকে 2টো ভ্যান ওগুলোকে নিয়ে যাবে শহরের শেষ সীমানায়, ওখানে পোড়ানো হবে মরা ইঁদুরগুলোকে। কিন্তু অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। বেড়ে চলল রাস্তায় পড়ে থাকা মরা ইঁদুরের সংখ্যা, আর সেই সাথেই বেড়ে চলল ভ্যান দুটার বোঝা। 3 দিন পর বাড়ির ভেতর থেকে দলে দলে বেরিয়ে আসতে শুরু করলো ইঁদুর। বাইরের আলোয় এসে প্রকাশ্যে মরতে লাগলো ওরা। তবু শেষ হলো না ওদের বংশ। তার পরের দিন সিঁড়িকোঠা, মাটির নিচে ভাড়ার ঘর, নর্দমা, সব জায়গা থেকে সারিবদ্ধভাবে আলোয় বেরিয়ে এলো ইঁদুরের পাল। প্রচণ্ড বেগে দুলছে ওদের শরীর, কেমন একটা অসহায় অবস্থা যেন। এরপর হঠাৎ লেজের ওপর ভর করে দাঁড়ানোর চেষ্টা করলেই সবাই করে, কিন্তু তার পারল না তারা। এর আগেই কাত হয়ে পড়ে যায়, পড়ে মরে যায় সবাই। রাতের বেলায় বাড়ির দরজা, অলিগলি সবখান থেকে ভেসে আসে এই মৃত্যু যন্ত্রণা কাতর কিচমিচ কিচমিচ শব্দ। সকালে দেখা গেল নর্দমা ভরে আছে সারি সারি মরা ইঁদুরে। প্রত্যেকটির মুখ সরু, আর এর চারপাশে তাজা লাল রক্তের ছোপ। মনে হয় যেন লাল একটা ফুল। কোনোটাতে পচন ধরেছে, ফুলে উঠেছে শরীর, কোনোটা ছিটকে শক্ত হয়ে আছে, কিন্তু গোঁফ জোড়া এখনও চোখা খাড়া হয়ে আছে। কর্মব্যস্ত শহরে কেন্দ্রস্থলেও দেখা গেল ইঁদুর, কোথাও সিঁড়িতে, কোথাও বাড়ির পেছনে, কোনোটা দলছুট হয়ে ঢুকে পড়ে সরকারি অফিসে, স্কুলে, খেলার মাঠে, কাফের বারান্দায়। শুধু সূর্য ওঠার সময় কিছুক্ষণ দেখা যায় না ওদের। সে সময় দৈনন্দিন আবর্জনা পরিষ্কারের কাজ চলে। এরপর আবার আরম্ভ হয় ওদের বের হওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে। এভাবেই যায় সারাদিন। রাতে রাস্তায় হাঁটলে পায়ের তলায় অনুভূত হয় বিজাতীয় একটি স্পর্শ, একটি ক্ষুদ্র গোলাকার প্রাণীদেহের উষ্ণ কোমল স্পর্শ। 25 এপ্রিল বেতারে ঘোষণা করা হলো, এ কদিনে 6251টি মরা ইঁদুর পাওয়া গেছে। এই অকল্পনীয় সংখ্যার কথা শুনে শহরবাসী দারুণ একটা আঘাত অনুভব করল। 28 এপ্রিল বেতার থেকে ঘোষণা করা হলো, প্রায় 8000-এর মতো মরা ইঁদুর পাওয়া গেছে। একটা অজানা ত্রাস ছড়িয়ে পড়ল শহরবাসীর মনে। সবাই পালাতে চাইলে উপকূল অঞ্চলে। ঠিক পরের দিন সকালে বেতারে বলা হলো, ইঁদুর মরা কমতে শুরু করেছে। বেশ কয়েকদিন এই ঘোষণা শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল শহরবাসী। সেদিন দুপুরে গ্যারেজে গাড়ি ঢোকাচ্ছে রিও। এমন সময় সে দেখল একজন পাদ্রির কাঁধে ভর দিয়ে কোনো রকমে ওর দিকে হেঁটে আসছে মিশেল। সামনে ঢলে পড়েছে ওর মাথা, হাত পা কেমন বাঁকা বাঁকা দেখাচ্ছিল। দম নেওয়া পুতুলের মতো ঝাঁকুনি খেতে খেতে এগোচ্ছে। পাদ্রির নাম ফাদার প্যানালো। ওরা কাছে না আসা পর্যন্ত গাড়িতেই বসে রইল রিও। কাছে আসতেই ও দেখল মিশেলের চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল। নিঃশ্বাসের সাথে ওর নাক দিয়ে বেরিয়ে আসছে বিশ্রী একটা শব্দ। বহু কষ্টে মিশেল বলল, আমার চোখ মুখ কেমন ফ্যাকাশে দেখাচ্ছিল, তাই হাওয়া খেতে বেরিয়েছিলাম। এমন সময় শরীরের সব জায়গায় ব্যথা অনুভব করলাম, ঘাড়ে, 2 বগলে আর পুরুষাঙ্গে। রিও হাত বুলিয়ে দেখল ওর ঘাড়টা
গিট পড়ার মতো শক্ত, বেশ ফুলে উঠেছে। ও বলল, মিশেল, তুমি বাসায় গিয়ে শুয়ে থাকো, আমি বিকেলে তোমাকে দেখতে আসব। মিশেল চলে যাওয়ার পর রিও ফাদারের কাছে জানতে চাইল, ফাদার, ইঁদুর মরা সম্পর্কে আপনার ধারণা কি? আমার তো মনে হয় মহামারী শুরু হয়েছে। চশমার বড় বড় কাচের আড়ালে জলজল করে উঠল ফাদারের প্যানালুর চোখ। বাড়ি ফিরে স্বাস্থ্যনিবাস থেকে পাঠানো স্ত্রীর টেলিগ্রামে চোখ বুলাচ্ছে রিও। হঠাৎ টেলিফোন বেজে উঠল। ভদ্রলোক ওর একজন পুরনো রোগী, নাম জোসেফ গ্রাদ, মিউনিসিপ্যাল অফিসের কেরানি। আর্থিক অবস্থা ভালো না, তাই চিকিৎসার জন্য রিও কোনো ফি নেয় কিনা ওর কাছে এই কথা জানতে, কিন্তু রিও কখনো ওর কাছ থেকে ফি নেয় না, এবার ওর না নেওয়ারই কথা বলল। ডাক্তার সাহেব, আমার এক প্রতিবেশীর হঠাৎ এক দুর্ঘটনা ঘটে গেছে, আপনাকে এক্ষুনি প্রয়োজন। এক নিঃশ্বাসে কথাগুলো বলল। তার ফিয়ের আলাপ শেষ করার পরে হাঁপাতে লাগলো ভদ্রলোক কথাটা বলে। কয়েক মিনিট পর শহরের প্রান্তে একটা ছোট্ট ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো রিও। নোংরা সিঁড়ি, দুর্গন্ধে ভরা। অর্ধেক পথ উপরে ওঠার পরে সে দেখল ওকে নেওয়ার জন্য খুব দ্রুত নেমে আসছে গ্রাদ। 50-এর কাছাকাছি বয়স লোকটার, বেশ লম্বা। হাঁটার সময় সামনে ঝুঁকে পড়ে শরীর, কাঁধ সরু, হাত পা লিকলিকে, গোঁফ হলুদ, বিবর্ণ। ডাক্তার সাহেব, ওর অবস্থা এখন একটু ভালো। প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো ওকে আর ফেরাতে পারবো না। কথাগুলো বলে কয়েকবার নাক ঝাড়ল গ্রাদ। 3 তলায় পৌঁছে রিও দেখল বাঁ দিকের একটা দরজায় লাল চক দিয়ে লেখা, ভেতরে আসুন, গলায় দড়ি দিয়েছি। ঘরের ভেতর ঢুকলো ওরা। মাঝখানে একটা চেয়ার কাত হয়ে পড়ে আছে, ছাদের হুক থেকে ঝুলছে দড়ি, খাবার টেবিলটা এক কোণে সরানো। ডাক্তার সাহেব, আমি তখন বাইরে যাচ্ছিলাম, এই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম ভেতর থেকে কেমন একটা চাপা গোঙানি শব্দ আসছে। এমন সময় ওই লেখাগুলোর উপর আমার চোখ পড়ল। ঠিক তক্ষুনি শুনতে পেলাম ভেতর থেকে কে যেন আর্তনাদ করে উঠল। শুনে রক্ত হিম হয়ে গেল আমার। তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। যাক, সময় থাকতে ওকে নামাতে পেরেছি, না হলে। মাথা চুলকাতে লাগলো গ্রাদ। দরজা ঠেলে পাশের কামরায় ঢুকলো ওরা। ঘরটা পরিষ্কার ঝকঝকে। আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। একটা খাটের ওপর শুয়ে আছে একজন লোক, মনে হয় অসুস্থ। ঘন ঘন শ্বাস টানছে। তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকালো সে, চোখ রক্তবর্ণ। রিওর মনে হলো লোকটার শ্বাস প্রশ্বাসে ইঁদুরের কিচমিচ শব্দ শুনতে পাচ্ছে ও। ওর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ওকে অভয় দিয়ে রিও বলল, আপনার ভয় পাওয়ার কিছু নেই, 2-1 দিনের মধ্যেই সেরে উঠবেন। অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। লোকটার গলার স্বর ক্ষীণ। গ্রাদের কাছে রিও জানতে চাইল, পুলিশে খবর দিয়েছেন? মাথা নত করল গ্রাদ। বলল, না, এখনো জানায়নি। ভাবলাম প্রথমে ডাক্তারকে। ওকে থামিয়ে রিও বলল, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। ওদের কথাবার্তা শুনে আতঙ্ক দেখা দিল লোকটার। সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসল সে। বলল, ডাক্তার সাহেব, আমি এখন ভালো আছি। আপনি ভয় পাবেন না, এতে ভয় পাবার কিছু নেই। আইনের খাতিরে এটা আমাকে করতেই হবে। তাছাড়া পুলিশকে জানানো আমার কর্তব্য। ওকে বুঝিয়ে বলল রিও। ওহ, কান্নায় ভেঙে পড়ল লোকটা। গোফে হাত বোলাতে বোলাতে গ্রাদ বলল, মসিয়ে কটার্ড, শান্ত হন। আপনি যদি এরপরে উল্টোপাল্টা কিছু করেন তখন সব দোষ পড়বে ডাক্তার সাহেবের ঘাড়ে। বুঝতে পারছেন কিছু? কটার্ডের চোখ ভরে উঠল কান্নায়। বারবার বলল সে, বিশ্বাস করুন, এই ধরনের আর কিছু ঘটবে না। তখন পাগলামি চেপেছিল আমার মাথায়। আমি এখন সম্পূর্ণ সুস্থ। প্রেসক্রিপশন লিখে কটার্ডের হাতে দিল রিও। বলল, বেশ, আপনার অনুরোধ রাখবো। আপাতত জানাবো না কাউকে। 1-2 পর আবার এসে দেখে যাব আপনাকে। কিন্তু আপনি আর ছেলে মানুষই করবেন না এভাবে কিন্তু। সিঁড়িতে দাঁড়িয়ে রিও গ্রাদকে বলল, শুনুন মশাই, পুলিশে খবর আমার দিতে বাধ্য, আমার দিতেই হবে। তবে অফিসারকে অনুরোধ করব তিনি যেন তদন্তটা কয়েকদিন মুলতবি রাখেন। রাতে কারো থাকা দরকার। আত্মীয় স্বজন কেউ নাই ওর? জিজ্ঞেস করল রিও। উত্তর দিল গ্রাদ, কাউকে তো দেখছি না আত্মীয় স্বজনের মতো। আমিও ভালো চিনি না ওকে।
অবশ্য আজ রাতটা থাকতে পারি। সৎ প্রতিবেশীর মতো কথাটা বলল গ্রাদ। নিচে নামার সময় নিজের অজান্তেই সিঁড়ির অন্ধকার কোণগুলোই নজর বোলালো রিও। গ্রাদের কাছেও জানতে চাইল, আচ্ছা, আপনাদের অঞ্চলে ইঁদুর মারা কমেছে? সুস্পষ্ট করে কিছু বলতে পারল না গ্রাদ। ভাষা ভাষা কিছু এ ব্যাপারে সে শুনেছে বটে, কিন্তু গুজবে কান দেওয়া ওর স্বভাব নয়। তাছাড়া এমনিতেই ভীষণ ব্যস্ত লোক গ্রাদ। ফেরার তাড়া ছিল রিওর। স্ত্রীকে চিঠি লিখতে হবে ওর। তবে সবার আগে যেতে হবে দারোয়ানের বাসায়। গ্রাদের সঙ্গে হাত মিলিয়ে পথে নামল। রিও শুনতে পেল হকাররা সেদিনের তাজা খবর হেঁকে বেড়াচ্ছে। শহরে ইঁদুরের আর কোনো চিহ্ন নেই, এখন সম্পূর্ণ বন্ধ হয়েছে ইঁদুর মরা। মিশেলের ঘরে ঢুকে রিও দেখল একটা হাত দিয়ে পেট চেপে ধরে আছে ও, আর একটা হাত দিয়ে ঘাড়। সেই অবস্থায় বমি করছে, রং ফিকে গোলাপি। বমি করার পর হাঁপাতে লাগলো মিশেল। এরপর বিছানায় উপরে চিত হয়ে শুয়ে পড়ল। থার্মোমিটার লাগিয়ে রিও দেখল 103 ডিগ্রির কাছাকাছি জ্বর। ওর গলা ফুলে উঠেছে এবং শরীরের আরও অনেক জায়গায় গ্রন্থিও ফুলে উঠেছে। দুই উরুতে ক্রমশ ফুটে উঠেছে কালো কালো চাকা। মিশেল জানালো, শরীরের বেশ কয়েক জায়গায় ওর যন্ত্রণা হচ্ছে। আগুন মনে হচ্ছে আমার গায়ে, আগুন লাগিয়ে দিয়েছে কেউ। অত্যধিক জ্বরে শুকিয়ে আসছে ওর ঠোঁট, মুখ দিয়ে কথা বেরোতে চাইছে না। চোখের কোটরে ঠেলে বেরিয়ে আসছে তার চোখের মণিডুতি। বার কয়েকবার বলল মিশেল, তার ভীষণ তেষ্টা পাচ্ছে। মিশেলের বউ উদ্বেগের সঙ্গে শুধালো, ডাক্তার সাহেব, দয়া করে বলুন ওর কি হয়েছে? ঠিক বলতে পারছি না, অনেক কিছুই হতে পারে। এখন থেকে হালকা খাবার খাওয়াবে, আর যত পানি লইবে ততই ভালো। কিছু এখন দেখিনি, অস্বাভাবিক কিছু এখন দেখতে পারলাম না, জানালো রিচার্ড। এই উত্তর দিয়েছিল রিচার্ড রিওর টেলিফোন কলের পর। রিচার্ড ছিল রিওর সহকর্মী, ভীষণ জমজমাট পসার। ভীষণ জ্বর, জ্বলাপোড়া আছে, শরীরের কোথাও কোথাও ফোলা। এমন রোগী, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এরকম দুজনকে দেখেছি, উত্তর দিল রিচার্ড। সে রাতে মিশেলের জ্বর পৌঁছালো 104-এ। সারাক্ষণ প্রলাপ বকল, ওই ইঁদুরগুলা, ওই ইঁদুরগুলা, ওই ইঁদুরগুলাই সর্বনাশটা করেছে আমার। মিশেলের বউকে রিও বলল, আজ রাতে তোমাকে ওর পাশে থাকতে হবে, খারাপ কিছু দেখলে আমাকে কিন্তু খবর দিবে। পরের দিন 30শে এপ্রিল। আগের দিনের চেয়ে রাস্তাঘাটে কোলাহল আজ অনেক বেশি। ইঁদুর মরা বন্ধ হওয়ার খবর শুনে সবাইকে মনে হচ্ছে উচ্ছল, মুখর, আনন্দিত। রিওর মনও আজ বেশ হালকা। সকালের প্রথম ডাকে স্ত্রীর চিঠি পেয়েছে। মিশেলের বাসায় এসে ও দেখল ওর জ্বর 99-এ নেমে গেছে। কিছুটা দুর্বল দেখাচ্ছে, তবে হাসছে এখন। আমার মনে হচ্ছে ও আজ অনেকটা সুস্থ, আপনি কি বলেন? জানতে চাইল মিশেলের বউ। হতে পারে, তবে এত তাড়াতাড়ি কিছুই বলা যায় না, উত্তর দিল রিও। রিওর কথাই ঠিক হলো। দুপুরে মিশেলের জ্বর লাফিয়ে উঠল 104-এ। আবার দেখা দিল বিকার, বমি, অসম্ভব রকম ফুলে উঠল শরীরের গ্রন্থিগুলা। সামান্য ছোঁয়ায় যন্ত্রণা হচ্ছে ওর এখন। রিও লক্ষ্য করল মাথাটাকে উঁচু করে ধরে রাখার চেষ্টা করছে মিশেল। মিশেলের বউকে রিও বলল, ওকে এখনই হাসপাতালে নিতে হবে, অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য ফোন করছি। 2 ঘন্টা পর অ্যাম্বুলেন্সের ভেতর শুয়ে আছে মিশেল, মুখ হা করে। 2 কষে ময়লা জমেছে। বিড়বিড় করে বলছে ও, ওই ইঁদুরগুলা, ওগুলাকে জাহান্নামে পাঠাবো, ওরাই আমার এই সর্বনাশটা করলো। হাসপাতালের যন্ত্রণায় নীল হয়ে গেল ওর মুখ। রক্তহীন ঠোঁটে দুটো শুকিয়ে খটখট করে উঠল। অনেকক্ষণ বিরতি দিয়ে টেনে টেনে শ্বাস নিতে লাগলো সে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল ওর হাত এবং পা। মনে হলো বিছানার সঙ্গে মিশে যেতে চাইছে মিশেল। কোনো আশা নেই ডাক্তার, কোনো আশা নেই কি? মিশেলের পাশে দাঁড়িয়ে নীরবে কাঁদছে ওর বউ। না, ও মারা গেছে, উত্তর দিল রিও।